মেজর আফনান সাদিক গুনে গুনে আমার থেকে 12 বছরের বড়। তোমরা ওই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দাও কি করে? মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর হতে দৌড়ে আসে অর্পিতা বেগম। সাথে সাথে বলে ওঠে, অন্তরা, তুই কি পাগল হয়েছিস? আস্তে কথা বল। কেন? আসতে বলার কি আছে? ওনারা পাশের রুমে আছে, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল, আর একটা কথাও বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখন এসব। তার মা এই ছেলের কথা অনেকদিন যাবতই তাকে বলেছে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অবধি নিয়ে আসবে কে জানতো। মা, আর 2 মাস পর অ্যাডমিশন, আর এখন বিয়ের কথা তোলো কিভাবে তুমি? কেন, সমস্যা কোথায়? আমাদের 7 কপালের ভাগ্য, এত বড় একজন অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যেই কাকে একটা ভালো 3 পিস পেলে আগে নিজের মেয়েকে পরিয়ে তারপর অন্তরাকে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটি পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিতে যাচ্ছে। অন্তরার ছোট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে, অন্তরা বেবি, কুছ তো গড়বড় হে। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যে বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটিও নেই। তবে সোনা গয়না কোনো কিছুর কমতি হবে না। রাজি হয়ে যা মা আমার, তোর কাকার উপর পড়ে পড়েই তো খাচ্ছি। এবার যদি একটু দায় সারতে পারি। ছেলেটা খুব ভালো। অন্তরার বেশ খারাপ লাগে কথাটা শুনে। সত্য কথা হয়তো এজন্যই এত তিতে হয়। তার বাবার চাকুরি নেই আজ 3 বছর যাবত, তাই পড়ে পড়ে খেতে হচ্ছে চাচার উপর। যৌথ পরিবার। চাচা অন্তরাকে নিজের মেয়ের মতো ভালোবাসলেও কাকি কখনো তা মানতে পারেনি। হয়তো তার মন একটু জয় করতেই বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভিতরেই তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বুঝে এখন আর তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভিতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এত জোরে বলল যে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বোকা বনে চলে গেল অন্তরা। এটা কি করলো? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনিয়ে কত হাসার সবার উপর, আজ নিজেই ভুল করে বসলো। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লাহ। আজ মায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। না মানে আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কেটে যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে ওঠে, আসলে প্রথমবার তো একটু ঘাবড়ে গেছে। না না, সমস্যা নেই, ছোট মানুষ, ওকে এদিকে এনে বসান। পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে ওঠেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকেই পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। তখনই অন্তরাকে দেখে রাস্তায় কিছু পথশিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেলে এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করতে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আরেক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতে বলুন। আফনানের পাশে বসা সুন্দর মেয়েটা বলে ওঠে। পরে নানান জিজ্ঞাসাবাদে বোঝা গেল মেয়েটির নাম রোদেলা, আফনানের বড় বোন। 2 পরিবারই নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরা একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি পাত্রের দিকে। শেষে সবার সব কিছু পছন্দ হলে আফনানের বাবা বলে ওঠেন, তো এবার ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। অন্তরার মা না করতে যাবে তখনই অন্তরার বাবা ইশারায় তা করতে মানা করেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছু করবে না যাতে তার সম্মানহানি হয়। অন্তরাকে তার মা বলল, যা, আফনান বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। অন্তরা উঠে তাই করল। অন্তরাদের বাড়ির ছাদে তেমন রোদ পড়ে না। বাড়ির ছাদে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরে ফেলেছে ছাদটাকে।
দূর থেকেও সবার বাড়ির ছাদটা চোখে পড়ে। নীরবতা ভেঙে আফনানি বলে উঠল, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা। সাথে সাথে থমকে যায়। লম্বা চওড়া সুঠাম দেহের এই পুরুষটির সাথে তার বিয়ে। পুরুষ মানুষও এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামবর্ণের, না ফর্সা না কালো, তবে এই ছেলে একদম ফর্সা, সাথে মুখে চাপা দাড়ি, আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে? এর বয়স 30। তবে কোথাও যেন দেখেছে মনে হচ্ছে। হঠাৎ মনে পড়ে সেই আর্মি ক্যাম্পের পাশের ঘটনা। সাথে সাথে চিল্লাই বলে ওঠে, এই আপনি সেই আর্মিটা না, ওই যে আমাকে বাঁচিয়েছিলেন? আফনান অন্তরার দিকে তাকায়। মেয়েটার স্মরণশক্তি ভালো, এতদিন মনে রেখেছে। তবে আপনার চেহারা দেখে ততটা কিছু বুঝতে পারছে না। অন্তরার সেই দিনের কথা তার মনে আছে কিনা, বা তার অন্তরাকে এখন দেখে পছন্দ হয়েছে কিনা ইত্যাদি কিছুই বোঝা যায় না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখে। অন্তরা মনে মনে ভাবে, মানলাম বড় কোনো অফিসার, তবে তার ব্যক্তিত্ব থাকবে তার কাজের ক্ষেত্রে, এখানে কেন? তারপর মনে পড়ল একটু আগে না সে বলে বিয়ে ভাঙতে। অন্তরা জিহ্বায় কামড় দিয়ে ভাবল, না না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিমগাছ মার্কা লোকের সাথে সারা জীবন থাকবো কিভাবে? পরে ভাবল, সব দিক দিয়ে তো 100তে 100 পাওয়া যাবে না, একেই লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফনানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিজের কাছে নিয়ে আসলো। আফনান ভ্রু কুঁচকে তাকাতেই অন্তরা ফিসফিসিয়ে বলে উঠল, আমি বিয়ে ভাঙবো না। আপনার সমস্যা হলে আপনি না করেন। আমি এখন নিচে গিয়ে মাকে বলবো ছেলে 100তে 100, আমি একেই বিয়ে করব। আফনান এবার বেশ বিরক্ত হয়। মেয়েটাকে নিজেও জানে না সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পা বাড়াচ্ছে। তবে এই মেয়েকে বুঝিয়েও লাভ হবে না, আফনানের মনে হচ্ছে না। এদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয়, এই মেয়েকে না দেখলে আফনান বুঝতো না। একটা হালকা গোলাপি শাড়ি কুচিগুলো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। আফনান চোখ সরিয়ে নেয়। পিছন পিছন নামতে নামতে জিজ্ঞাসা বলে, মায়ায় পড়ে যাবে না আফনান? নো ওয়ে। পাশের ফুলগাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরে প্রচণ্ড গরমে বাস স্ট্যান্ডে রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিস যেতে দেরিই হয়ে যাবে। কপালের ঘামে ভিজে যাওয়া চুলগুলো কানের পিছে গুজে দেয়। সেফটি ডিউটির এই এক সমস্যা। যারা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে তাদের জার্নি আটকানো, বাস না পাওয়া, এসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগে রোদেলার। পরক্ষণেই মনে হয় হাতে সময় নেই। তাই স্ট্যান্ড পার হয়ে অফিসের দিকে হাঁটতে থাকে। আজই গাড়িটা নষ্ট হতে হলো। একা একা বিড়বিড় করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আফনানের বিয়ের মার্কেট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হচ্ছিল। তখনই দেখে গাড়ির সমস্যা। না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবে না যায়। মাত্র কলেজ পাশ করে চাকরি পেয়েছে সে, এটাই অনেক। যদিও বাড়ি কেউই চায় না সে সব করুক, তাদের তো টাকা পয়সার অভাব নেই। তবে রোদেলার একটাই কথা, সে স্বাবলম্বী হবে। স্ট্যান্ডের কিছুটা দূরে আসতেই একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতেই দেখেই রোদেলা হাত নাড়ালো। মনে মনে ভাবলো, যাক, অফিসে যেতেও দেরি হবে না। বাস এসে থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটেও ছেলেরা বসে আছে। তবে এসব লোকদের সাথে কথা বলতে গেলে ফেমিনিস্ট
ট্যাগ লাগিয়ে দেবে। তাই অযথা না কথা বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পেছন হতে 2 সারির সামনে একটা সিট ফাঁকা আছে, তবে পাশে একটা ছেলে বসা। শ্যামলা গায়ের রং, এর ছেলেটির গায়ের গাঢ় নীল শার্টটা বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে এ রং পড়েছে এজন্য নয়, ঘেমে একাকার হয়ে আছে, তার উপর আবার আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বকাটে বকাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আফা ছড়ে যান, যাত্রী উঠবো। কন্ট্রাক্টরের গলার আওয়াজে তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা। ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভিতরে যান, আমি বসবো। রোদেলার কণ্ঠ পেয়ে উপরে তাকায় ছেলেটা। নাম তার ইয়াসিন। পা থেকে মাথা অবধি রোদেলাকে দেখে বলে, আপনি ভেতরে যান। ইয়াসিন উঠে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটাকে বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজের সিট ছাড়ছে না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানালার পাশে সিটটায় বসে। সবার এই সিট ভালো লাগলেও তার জানালার পাশে বসতে ভয় হয়। এই কারণও অবশ্য আছে। ছেলেটা কি এখনো সিগারেট খাবে? মনে মনে ভাবতে থাকলো রোদেলা। দেখে যেমন বকাটে মনে হয়, ফেলতে বললে না জানি বাসের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এসব ছেলেদের বিশ্বাস নেই। মুখে একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানালা দিয়ে ঢিল মেরে সিগারেট ফেলে দেয়, আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার ম্যান। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটা মাইন্ড রিডার নাকি, মনের কথা পড়তে পারে। ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আমার সম্পর্কে কি কি ভাবতে পারেন আপনি। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে সমস্যা নেই, আমরা রাস্তার গরিব ছেলেপিলে, আমাদের এসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে, মানে এসে উত্তর দেই, মানে আমরা তো গরিব ঘরের যেমন তেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো। আমাদের পাশে বসতে আপনাদের মতো ভালো করে মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবছেন আসলে তা না। সেটাই ম্যাম, সেটাই। আপনি যে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আছে। আপনার কিন্তু পাশে বসতে তেমন সমস্যা হতো না। তখন সিগারেট খেতে দেখলে বা সিট ছেড়ে উঠতে না চাওয়াতেও তেমন খারাপ ভাবতেন না। এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে যায়। আসলেই কি ছেলেটার কথা সঠিক? হয়তো ঠিকই বলেছে। আজকাল সবাই খুব সহজে মানুষের পোশাক বা বাহ্যিক সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তার সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলাও হয়তো তেমন কিছুই করেছে। সে নিজের কৃতকর্মে লজ্জা পেয়ে বলল, সরি। সরি বলার কিছু নেই ম্যাম, আমি আপনাকে ভেতরের সিটে বসতে বলেছি কারণ একটু পর বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকার অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করত, সেটা মনে হয় ঠিক হতো না, এই জন্য। জি ধন্যবাদ, আর বারবার ম্যাম ডাকার প্রয়োজন নেই। আমার নাম রোদেলা। রুলস নাম্বার 1 ফর গার্লস, 2 মিনিটের কথাতেই কাকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। তবে সাথেই খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে, তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়স। বাসের জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসল রোদেলা। যতই স্মার্টভাবে চলাফেরা করুক, চেহারার হালকা ভাঁজ, চোখের নিচে কালো দাগ, সব কিছুই যেন তার 32 বছর বয়সের সাক্ষ্য দিচ্ছে। কথায় আছে, মেয়েরা 20তে বুড়ি। সে হিসেবে করতে গেলে তার এখন অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কি করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ছিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা।
নিজের জীবনে ঘটে যাওয়া সব কিছু হিসেব মেলাতে থাকে। সবটা এমন না হলেও পারত। ওদিকে ইয়াসিন ফোন স্ক্রল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী তো আর নয়। পর মুহূর্তেই ভাবে কেয়ার্স। নিজের কাজে আবার মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আফনানের পুরো পরিবার। তার বাবা, ফুপু, ফুফতো ভাই সায়েম, আরেক চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের, সবাই এক বাড়িতেই থাকে। ফুপা মারা যাওয়ায় ওর পর ফুপু ওদের সাথে থাকে। এখন সবার উদ্দেশ্য বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে। তার পছন্দ তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে, পারিয়া নাম, খুব গায়ে পড়া স্বভাবে। এজন্য আপনার মুখ আরও গোমরা হয়ে আছে। ভাবতেই অবাক লাগে, তার একটা থ্রেট শুনে বড় বড় সন্ত্রাসদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পে যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা। না চাইতেও এসব শপিং ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ওই দিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশনে তার যেতে হবে, যেসব নিয়ে অনেক চিন্তা। উফ, সে আর পারছে না। সবাই এখন সব কাপড় দেখতে ব্যস্ত। সে সব ঝামেলা থেকে বাঁচতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছে কেউ আছে, আর তখনই শুনতে পায় সেই বিখ্যাত লাইন, এ কি রণ বাজে বাজে ঘন ঘন, ঝন রণ রণ ঝন ঝন। তাকিয়ে দেখে অন্তরা সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, এখানে কি? সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি, গমকি গমকি। কি সব বলছো? কবিতা। ভাবলাম একা বোর হচ্ছেন, তাই আবৃত্তি শোনাতে আসলাম। ফর গড সেক, যাও প্লিজ। কেউ দেখলে ইতস্তত ফিল হবে। আর কবিতা শুনতে যাচ্ছে না, যাও। ওঠে চোটে চোটে, ছোটে লোটে ফোট। আফনান হঠাৎ অন্তরার মুখ এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছু বুঝে ওঠার আগেই অন্য হাত দিয়ে টেনে পাশের এক ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জায়গাটা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হয় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আফনান ওর সামনে এগোতে থাকে। অন্তরা অবুঝের মতো মুখ করে পিছোতে পিছোতে একদম দেয়ালে আয়নায় গিয়ে ঠেকে। আফনান এক হাত ওর পকেটে রেখে অন্য হাত আয়নার উপরে রাখে। অনেকটা ঝুঁকে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আফনান তো মোটেও অমন ছেলে না, ভদ্র দায়িত্ববান একজন পুরুষ। কি করতে চলেছ? জেনে বুঝে বিষধর সব পালতে চাইছো মেয়ে? ছবলকে টিকতে পারবে তো? অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? I can be the most dangerous human you have ever seen. আফনানের কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বোঝাতে চাইছে উনি? আফনান পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের উপর আলতো করে ছোঁয়ায়। বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের উপর রেখে কিছুটা নাড়তে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরার কি হলো কে জানে, হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আফনান এক ঝটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপভাবে বিয়ে ভেঙে দিক, এদিকে ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবেনি। তবে আফনান কিছু বলার আগেই অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ডার্ক রোম্যান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটে কেটেও ফেলতে পারেন, আমি কিছুই মনে করব না। আফনান ওর কথা শুনে বোকা বনে চলে যায়। কি করতে চাইলো আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখে রাগে দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই দেখে ফুফতো ভাই সায়েম দাঁড়িয়ে। এই ছেলে যে পাজি, না জানে এখন কি বলে। এদিকে সায়েম উকি মেরে দেখে ভিতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আফনানের দিকে তাকায়। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, কি
ডিস্টার্ব করলাম মনে হয়। তুই যা ভাবছিস তেমন কিচ্ছু না। হায় হায় গো, আমাগো এই বড় গোমরা মুখ ভাইরে আমরা করলা ভাবছিলাম, এ দেখি মিষ্টি কুমড়া আমাগো থেকে 2 ধাপ আগায়া আছে। বেশি বকছিস কিন্তু। সায়েম কিছু না বলে একটা ভুয়ো দৌড় লাগায়। আফনানও একবার অন্তরার দিকে তাকিয়ে সায়েমের পিছে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলে সবার সামনে কিছু বলে বসে। অন্তরা এসব দেখে মুচকি হেসে একা একাই বলে ওঠে, I can be the most জামাই পাগল girl you have ever seen. সারাদিনের ক্লান্তি শেষে রাতে বাসায় ফিরেছে রোদেলা। দেখে ড্রয়িং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে যেতে চেলে নীলে দেয়ার চোখে পড়ে। আপু, দেখে যাও, সব কিনেছি আমরা, তুমি তো আসলে না। রোদেলা মনিল হেসে যেই না কাছে যেতে নিল, তখন এক মাঝবয়সী মহিলাকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। আর কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলে না। সম্পর্কে সে রোদেলা আর আফনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি, চুপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপস্থিত সবাই বিষয়টা দেখে মনমরা হয়ে যায়। তবে কারো কিছু করার নেই। রুমা বেগমের মুখের উপর কথা বলার সাহস এ বাড়ির কারণ নেই। তাকে এত বুঝিয়েও মা মেয়ে সম্পর্ক ঠিক করা যায়নি। এখন একভাবে সবাই সব আশাই ছেড়ে দিয়েছে, অথচ এসবে রোদেলার কোনো দোষই ছিল না। তবে আফনানের বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোদাপু, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎ আফনান নাম্বার থেকে আফনানের ফোনে একটা কল আসলো। আফনান কল ধরতে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতেই কেউ বলে উঠল, কেমন আছেন মেজর আফনান সাদিক? জি, কে বলছেন? ওপাশ থেকে হো হো করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই ডিয়ার জুনিয়র? জুনিয়র শব্দটা শুনেই আফনান বুঝে গেল ফোনের ওপর প্রান্তে কে আছে। রাগে তার মুখ জল সব শক্ত হয়ে উঠল। ফর্সা গাড়ের প্রতিটা রগ যেন দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তাড়া করছে মনে হয়। চুপ জানোয়ারের বাচ্চা, তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দশের শত্রু। এই দেশের মাটিতে বড় হয়ে তোরা এই দেশেরই ক্ষতি করিস। এদেশের বোনদের ইজ্জত নিস আর দেশের মাঝে মাদক ছড়াস। আফনান, তোর রাগ জেদ এখনো তোর বাচ্চাকালের মতোই আছে রে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস, একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর। না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি এক্ষুনি তোর আড্ডাখানায় এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসাবি বলতো? পুরনো সবকিছু ভুলে গেলি নাকি? তুই ছোট থেকে একটু বেশি দেশের প্রতি টান দেখাস, যার ফল তোর বোন। রিদওয়ান, আর একটা কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। রেদওয়ান হাসতে হাসতে কল কেটে দেয়। আফনান নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাচের উপর সজোর একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপ টপ করে রক্তের ফোঁটা বেয়ে পড়ে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ে দূরে থাকতে, থাকলে না তো। প্রেমের দাহনে নিজেও পুড়বে, আমাকেও পুড়িয়ে ছাই করে দিবে। আফনান ভাবতে লাগলো খুব দ্রুত মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপটা হাতে নিয়ে দ্রুত হেড অফিসে একটা মেল পাঠালো। সে তার ছুটি আরও 2 দিন কমিয়ে ফেলতে চাচ্ছে। বিয়ের পরদিনই সে আর্মি ক্যাম্পে ব্যাক করবে। আর যে হাতে উপায় নেই, ওখান থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার উপর। উফ,
একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আফনানকে। উজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল। রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। দুহাত ওই আল্লাহর পানে মেলে চাইলেই লাগলো সব কিছুই। যেন তার মনোবল আরও শক্ত হয়। পাপীদের প্রাপ্ত শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্যায় ব্যস্ত অন্তরা। তার যেন ঈদ লাগছে। তার খুশিতে কে কি ভাবছে তাই যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সব কিছুতেই বেশি আবেগ। অন্তরার মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়া দেখে প্রথমে খুশি হলেও এখন বেশ লজ্জা পাচ্ছে। মেয়েটা এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করে জামাই সে নিয়েই আসবে। অন্তরা, থামবি তুই? মায়ের কথায় চোখ থেকে শশার স্লাইড দুটো সরায় অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠল, তুমিই তো চাইতে আমি বিয়েতে রাজি হই, এখন আবার কি সমস্যা? তোমার এমন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলে বুঝতা। অর্পিতা বুঝে অন্তরার সাথে কথা বলে লাভ নেই। পরে ভাবতে থাকি, এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো? তাছাড়া সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানাও হয়নি। তবে এতটুকু বিশ্বাস, ছেলেটা খুব ভালো, এই জন্যই তো চিন্তাটা বেশি হয়। ভালো মানুষদের শত্রুর অভাব নেই। তাছাড়া যেই চাকরি করে তা নিয়ে অনেকেরই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে হলে নাকি মনোবল খুব শক্ত রাখতে হয়। আচ্ছা, মেয়েটা বিয়ের পরেও তো স্বামীর থেকে দূরেই থাকবে, সব কিছু সামলাতে পারবে তো? অন্তরা রান্নার জন্য কিচেনে চলে যায়। কি রে, তোর তো দেখি ভাগ্য খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় অন্তরা। এই মেয়েকে দেখলেই কেন জানি তার মেজাজ বিগড়ে যায়। সব কিছুই অন্তরাকে হিংসে। সবার কাজিনদের মাঝে এমন একজন থাকবি যে একটু হিংসুটে স্বভাবের। কেন? তোর তো সব কিছুতেই আমার থেকে বেশি আছে, এই একটা জায়গায় না হয় একটু পেলামই। ফারিয়ার যেন কথাটা ভালো লাগলো না। সে অন্তরার পাশে গিয়ে বসলো। তা সব জেনে বিয়ে করতে যাচ্ছিস তো? কি জানবো, আজও। তার মানে তুই কিছুই বুঝিস না, এখনো বাচ্চাই আছিস। অন্তরা ভুরু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বলতো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পর দিনই তোকে যাতে ফেলে না যায়। আর্মিরা নাকি একটু আনরোম্যান্টিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারের খেয়াল থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়, একজন পুরুষের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদেরও সম্মানের চোখে দেখা হয়। তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলে হলাম। আচ্ছা, তুই কখনো কারো প্রেমে পড়েছিস? না মানে টাইম পাস তো করেছিস জানি, সত্যিকারের কারোর কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না। কেন, তুই একদিনেই ওই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিনে নয় প্রিয়, আরও কাহিনী আছে। একবার কলেজে পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছিলাম, আর তখনই, সেসব পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারোর প্রেমে পড়বি ওই দিন বুঝবি। এসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই। আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে আছি। এতই ক্যারিয়ার নিয়ে থাকলে আফনানকে পটানোর ট্রাই করছিলি কেন তখন শপিং মলে? যাই হোক, তোকে অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্নছাড়া ছেলের প্রেমে পড়বি। বেশি ম্যাচিউরিটি দেখালে এমনই হয়। ফারিয়ার কথা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটেও অমন মেয়ে না। সে কোনো বড়লোক হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করবে। বিকেলে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আফনান কিছু কাজে বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভিং করতে করতে ফিরছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে একটা মোজার বোতল ধরে রাখছে। একটু পর পর দুই ঠোঁটে মাঝে দিয়ে একটু একটু করে চুমুক দিচ্ছে। কোকাকোলা বয়কটের পর মজোই সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি। বাটন ক্লিক করাতেই উপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়াটা খুব সুন্দর থাকে। একটা মিষ্টি বাতাস বয়ে বেড়াচ্ছে চারদিকে। আকাশের রংটা এখন একদম লাল।
একটু তো উপভোগ করাই যায়। শরীরের সাদা শার্টটার সামনে দুটো বোতাম খোলা। একটু পর পর যখন বোতলে চুমুক দিচ্ছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আপনাকে। রাস্তার পাশ দিয়ে অনেকে বসে এই সময় আড্ডা দেয়, ফাস্টফুডের খাবার খায়। আপনার এই গাড়ি তার রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলেও এদিকে তাকাতে বাধ্য। আপনার অবশ্য এসব কোনো পাত্তা না দিয়ে শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দিব। আমাকে তো ঠিক করতেই হবে। ওইদিকে আপনাদের বাড়িতে ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। একটু আগেও বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সায়েমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট্ট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হয় এ বাড়িতে সে আসছে, তবে বাড়ির এত সব অনুষ্ঠান তার একদম ভালো লাগছে না। নিজের কাজিন আফনানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেক দিন যাবৎ সে ধামাচাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্গত ভালো মানুষ ছিলেন বলেই এতটা ইগনোর করার পরেও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষে আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে বাহিরের দেশে পাড়ি জমান তিনি। তাতে চারুর কিছু যায় আসে না। এই বাচ্চাও তার কাছে একটা মিস্টেক। নিজের সন্তানকেও তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যের কথাও সত্য হয়, সব মায়েরা মমতাময়ী হয় না। তবে এমন কিছু এ বাড়ির কেউ জানে না। দিয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়, তবে চারুর মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আপনাকে। সে জানে এটা পাপ, তবে মন কি তা শুনে? এখন আপনাদের বিয়েটা তার কাছে কাটা খায়ে লবণের ছিটের মতো লাগছে। সব কাজিনরা মিলে নাচ গান করছে, মাইকে একের পর এক গান বেজে যাচ্ছে। যেভাবেই হোক অনুষ্ঠানটা শেষ হলো। পরের দিন বাড়ির ভিতরের প্রস্তুতি। ফুলের ঘ্রাণে মোমো করছে পুরো রুমটা। খাটের উপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইট অফ, তবে তাতে কি? ছোট ছোট মোমবাতি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরও বেশ আবেদনময়ী লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপিসারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে। কি সুন্দর করে সাজিয়েছে আপনাদের কাজিনটা এই রুমটাকে। আপনার আসছে না কেন? কত ছবি তোলা বাকি। বিয়েটা চোখের পলকে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে 3 কবুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গিয়েছে সে। আজ বিকেলেই এ বাড়িতে এসেছে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনি শাশুড়ি না জানি কপালে আছে। তবে সবাই এত ভালো হবে সেটা কল্পনাও অনেকটা বাহিরে ছিল। সবার কতটা ভালো, আর সব কাজিনদের মাঝে এত ভালো সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো হলো শ্বশুরমশাই। তিনি কত বড় একটা সিক্রেট গোপন রেখেছেন। অন্তর আজ সকালেই জানতে পেরেছি সবটা। প্রথমে তার চাচি নিজের মেয়েকেই জোর করে নিতে বলেছিল আরিফুল ইসলামকে, তবে তিনি তার কথায় অনড় ছিলেন। টাকা লেনদেনের ব্যাপারও ছিল। ভাগ্যিস এসব কথা কেউ জানেনি। এমনকি সাথেও বাড়ি থেকে ফারিয়াকে আসতে দেখেও কিছু মনে করেনি। এমন সময় দরজায় আওয়াজ আসে, বাহিরে চেঁচামেচি হচ্ছে। সবাই আফনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তর একটু নেড়েচেড়ে বসে। ভাই 20,000 দিবা কিনা কও, না তো তোমার বউয়ের সাথে ঘুমানো হইব না আজ। সায়েমের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেয়া হবে। আফনানের আবার এসব বাড়তি ঝামেলা একদম ভালো লাগে না। সে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে পুরোটা দিয়ে দেয়। সবাই অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন? একটু মজাও করতে দেয় না। রোদেলাও বেশ বিরক্ত হয়ে বলল, আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর্স হয়েছে না, এজন্য এমন তাড়াহুড়ো করছে। চল তো সবাই, ওকে যেতে দে। আপু, তুমিও এদের মতো কী সব বলছো? রোদ আপু আর সায়াম ভাইয়া ঠিকই বলেছে। আফনান ওদের কারো কথায় পাত্তা না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল।
অন্তরা চুপচাপ দেখছে সব কিছু। বাহিরে হতে সায়েম চিল্লিয়ে বলছেন, ভাই ঘুম থেকে জায়গা, আমাকে আরও কিছু বকশিস দিও। এত খুশি তুমি, সেই হিসেবে তো পাই। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এদিকে নিচে আফনানের মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুটোকে এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতের আকাশটা আজ ঝলমল, তারার আলোয় এক অনন্য সাজে সজ্জিত হয়েছে, যেন প্রকৃতি ওদের একাগ্রতার সাক্ষ্য দিচ্ছে। এই মৃদু বাতাসে আর একটু একটু তারপরও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আফনান আর অন্তরার মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়েই গিয়েছে, এখন আবার ঝামেলা করে কী বা লাভ হবে। ফিউ, আল্লাহ গো! এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলে ভয়ে জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলত। বিরক্ত মাখা মুখ নিয়ে পিছে ফিরে দেখে সায়েম দাঁড়িয়ে। উফ, ছেলেটা শুরু থেকেই পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্নছাড়া ছেলে ফারিয়া একদম পছন্দ না। কি হয়েছে প্রিয়, ভয় পেলে? ফারিয়া সায়েমের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, না গো মুরব্বি, ভয় পাই নাই। এভাবে না, সুন্দর করে বলবে। বলবে মুরব্বি মুরব্বি, ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সবসময় চিল মোডে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সায়েম নাছোড়বান্দা, এত তাড়াতাড়ি ফারিকে শান্তি দিবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার জুলনিয়ালা চুড়িতে ফাঁস লেগে বেচারা নতুন পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ায় সে, আবার বলতে থাকে, শেষের কথাটাও ঠিক হয়নি। বলবে টাকা বলেছে ভাইয়া, সে হয়েছে। টাকা বলছে মানে? স্যাম জিগবাই কামড় দিয়ে বলে, আসলে টাকার জায়গায় যেটা হবে ওইটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকো না নাকি? না, কয়দিন যাবৎ থাকা হয় না। এবার যেতে দাও। আগে টাকা দাও, তারপর। টাকা দিব মানে? আমি তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না প্রিয়, সুখে টাকা দিবা। তোমার চুরির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে, ভুলে গেলে নাকি? জরিমানাটা দাও। আপনি সামান্য একটা পাঞ্জাবির টাকা আমার থেকে নিবেন? এত অবাক হওয়ার কিছু নেই। বেকার ছেলেদের কাছে 5,000 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান। আর 556 টাকার পাঞ্জাবি তো। ব্যাস ব্যাস, আর শুনতে যাচ্ছি না। ফারিয়া সায়েমের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের পার্সটা হাতে নিল। 460 টাকা হতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিয়েই সায়েম পিছন হতে ওর চুলের খোপা টেনে ধরে। ফলস্বরূপ পুরো খোপা খুলে চুলগুলো ছড়িয়ে যায়। একটা দমকা হয়, সব চুলগুলো উঠতে থাকে। কিছু অবাধ্য চুল উড়ে এসে সায়েমের মুখের উপর পড়ে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুল একটা মেয়ের রূপ সৌন্দর্য পাল্টে দিতে পারে। ফারিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে চুল কেন খুলল। তবে সায়েম নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যেন ওর কাছে সব কিছু থেমে আছে। শেষে ফারিয়া রাগের সব ধৈর্যের পালা শেষ হয়ে যায়। সায়েমের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে সায়েমের হুঁশ ফিরে। আহ, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিটে হাতটাকে একটু ডলে নিয়ে সায়েম। পরে ফু দিতে দিতে অন্য হাত দিয়ে পকেট থেকে 2 টাকার 2 পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে ছ্যাঁচড়া নই। ফারিয়া তাল মিলিয়ে বলে উঠল, জি জি, আমি বুঝতে পেরেছি। আপনি গরিব হতে পারেন, তবে বড় লোক নন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফারিয়া চলে আসলো। সায়েম এবার আর আটকালো না। এখন তো আর কথা বলার কিছু বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো। দাঁতের দাগ স্পষ্ট হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। একটা ছবি দিলে ফ্রেন্ডস গ্রুপে দিয়ে